আলাইকুম স্টুডেন্ট, এটা আজকের যে আমাদের ক্লাস সেই ক্লাস আজকে তার সেকেন্ড পার্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্লিপ ইন দি ভ্যালি অর্থাৎ রিম্বর যে কবিতাটা আমরা পড়েছিলাম এবং পুরোটা পড়ানো হয়নি, তার একটা পার্ট মেনলি অক্টেভটা পড়ানো হয়েছিল। ভালো করে আমি এটা ট্রান্সলেট। তো আজকে আমরা যেটা করবো এর যে রিমেনিং 6 লাইনস অর্থাৎ যে সেস্টেট আছে সেটা আজকে আমরা করবো। তাহলে যেভাবে আমি তোমাদের পড়াই আর কি, প্রথমেই আমরা লাইন বাই লাইন পড়াবো এবং সেটার লিটারাল যে মিনিং আছে, যেটা আক্ষরিক মানে, সেটা আমি তোমাদের পড়াবো এবং তারপরে তার ইনার বা ডিপ মিনিং কী হতে পারে বা তার ক্রিটিক্যালি সেটাকে আমরা অন্য রকমভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি কি না সেইটা নিয়ে আমি তারপরে আলোচনা করবো। তার পাশাপাশি যে রেটোরিক্যাল ডিভাইসগুলো ইউজ হয়েছে সেখানে আমি তোমাদের পার্ট 1 যেটা ছিল স্লিপ ইন দ্য ভ্যালি সেখানেও বেশ কিছু রেটোরিক্যাল ডিভাইস পেয়েছিলাম আমরা, এবং পার্ট 2 অর্থাৎ এই 6 লাইনেও আমরা সেখানে কিছু রেটোরিক্যাল ডিভাইস পাবো, সেগুলোরও আমরা ব্যাখ্যা করব। এবং তারপরে যেটা করবো সেটা হচ্ছে পুরো কবিতাটা পড়ার পর আমরা এখান থেকে কি পসিবল কিছু কোশ্চেন, বিশেষ করে তোমাদের যে বড় কোশ্চেনগুলো আছে সেইটা কীরকম হতে পারে এবং তোমাদের কীরকম প্রিপারেশন নেওয়া উচিত সেগুলো এই কবিতা থেকে তোমাদের, তো সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে কাজ করি, চলো আমরা কবিতায় চলে যাই। আচ্ছা, তোমরা আগের ক্লাসটা নিশ্চয়ই ইউটিউবে দেখেছো এবং তোমরা এই যে কবিতার আমাদের যে ডমিনেন্ট থিম সেটা কি সে সম্পর্কে আমি তোমাদের আগের ক্লাসেই বলেছি। নতুন করে এখানে কিছু বলার নেই, তবে হ্যাঁ একটু তোমাদের মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে দ্য পোয়েম ইজ এ কাইন্ড অফ অ্যান্টি ওয়ার পোয়েম আর কি, এবং সেখানে কিভাবে যে যুদ্ধের যে নির্মমতা এবং কিভাবে সিস্টেমিক ওয়েতে কিছু যুদ্ধবাজ মানুষ তাদের ইন্ডিভিজুয়াল কোনো কি বলবো তোমার কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে হাজার হাজার লাখ লাখ এই যে কি বলবো মানে নিষ্পাপ মানুষ যাদেরকে কি করে যুদ্ধের মুখে ফেলে দেয়। তো এই যে যুদ্ধ এবং এর ভেতরে যে কোনো রকম কোনো হিরোইজম নেই, কোনো রকম রোম্যান্টিসিজম নেই, এটা যে একদম কি বলবো, এটা কাইন্ড অফ যে পিওর কি বলবো বুচার হাউস, সে সম্পর্কে একটা সম্যক ধারণা কিন্তু আমরা এই কবিতাতে পেয়েছিলাম। এবং আমরা প্রথম যে অক্টেভটা পড়েছি, প্রথম 8 লাইন, সেখানে আমরা মেনলি দেখেছি যে কবি কি চেয়েছেন। কবি প্রকৃতির যে কি বলবো তোমার আনইন্টারাপ্টেড কি বলবো ফ্লো অফ নারিশমেন্ট বলতে পারো বা আনইন্টারাপ্টেড ফ্লো অফ কেয়ারিং বলতে পারো। তো তার এগেনস্টে কিভাবে কবি এখানে জাস্টাপোজ করেছেন সেটা কিন্তু এখানে জাস্টাপোজ করা হয়েছে। তো যাই হোক, আমি আর পুরো আগেরটাতে যাচ্ছি না, আমাদের যে পরের ছলাই সেটা করার চেষ্টা করছি। দেখো, his feet among the flowers, his lips। এখানে হিজ বলতে আমরা কার কথা বলছি আমরা আগের দিনই বুঝতে পেরেছি, এখানে ডেড সোলজারের কথা এখানে বলা হচ্ছে আর কি। দেখো, his feet among the flowers, his lips, তার যে পা গুলো সেটা কোথায় আছে? among the flowers। এবং তোমরা আগের অংশটা দেখেছো যেখানে ভ্যালি ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে যে তিনি একটা সুসজ্জিত একটা ভ্যালিতে পড়ে আছেন এরকম ভাবে, এবং সেখানে কিছু আন্ডারগ্রোথ আছে এবং বুঝতেই পারছো সেখানে কিছু গ্রাস এবং বুশের ব্যাপার আছে সেখানে। তো সেখানে ফ্লাওয়ার্সও আছে নিশ্চয়ই। হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স হি স্লিপস, এবং সে সেখানে শুয়ে আছে। এবং এই যে স্লিপ, সেটা যে মোটেও আমরা যে স্লিপকে এনজয় করি, এবং আমি একটা উদাহরণ আমার খুব ভালো লাগে পার্সোনালি, যে স্লিপের কথা শেক্সপিয়ার বলেছিলেন তার ম্যাকবেথে, স্লিপ দ্য ইনোসেন্ট স্লিপ that needs up the raveled sleep of care, the death of each day's life, shore labor's bath, the balm of heart minds, great nature's second course, the chief nourisher in life's feast। তো এই যে
এত সুন্দর কথা। অর্থাৎ স্লিপ আমরা সবাই জানি যে ঘুম আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, তো সেই স্লিপ কিন্তু এখানে মোটেই নয়। এখানে যে স্লিপ সেটা আমি তোমাদের আগের দিন ব্যাখ্যা করেছিলাম, এটা হচ্ছে ইটারনাল স্লিপ, যে স্লিপ থেকে মানুষ কখনো আর জেগে ওঠে না, মৃত্যু। দেখো, his feet among the flowers, he sleeps. His smile is like an infant's gentle without guile. এবং তার স্মাইলটা, এবং এখানে রেটরিক্যাল ডিভাইস আছে, পরে আসছি। His smile is like an infant's. Infant মানে একদম একদম মানে কি বলবো, ছোট শিশু। অনেক সময় দেখবো আমরা ছোটবেলায় বলি যে আমরা ইনফ্যান্টে পড়তাম, তারপরে 1 2 যাই হোক, ওটা ইনফ্যান্ট, অনেকে আমরা ভুল প্রনাউন্সিয়েশন করতাম আর কি। তো দেখো, এবং তার স্মাইলটা কিরকম, ইজ লাইক এন ইনফ্যান্ট জেন্টল। এবং এখানে জেন্টল মানে কিন্তু এখানে কামনেস, মানে সফট, যার ভিতরে কোনো রকম কোনো হার্শনেস নেই, যার ভিতরে কোনো রকম খারাপ কিছু নেই, সেটা বোঝানোর জন্যই এই অ্যাডজেক্টিভটা এখানে ইউজ করা হয়েছে। তাহলে দেখো, his smile is an infant's gentle without guile. এরকম গেইল শব্দটা আমি এখানে লিখে দিয়েছি। গেইল মানে হচ্ছে কি বলবো, এখানে চতুরি করা হতে পারে, বা চালাকি করা, তো দেখো, তাহলে উইদাউট গেইল। এবং এই যে তার যে স্মাইল, তার যে এই যে ফিচার্সটা আর কি, তার যে হাসি, তার ভিতরে কি রকম, কোন রকম কোনো চতুরি নেই, কোন রকম কোনো চালাকি নেই। তার মানে এই পুরো ব্যাপারটা খুব পিওর, একদম নির্ভেজাল খাঁটি। তারপরে কি বলছে দেখো, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। নেচারকে বলছেন, আমাদের এখানে স্পিকার বলছেন, দেখো, নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে একটু একটু কি বলে, একটু ওয়ার্ম করো, তাকে একটু রকম একটু গরম বা গরম ভাব দেওয়া হোক তাকে, বা তাকে একটু ওয়ার্মথ দেওয়া হোক আর কি, যাতে করে কি হবে, হি মে ক্যাচ কোল্ড। এবং যদি সেটা না করা হয় তাহলে তখন কি হবে, তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে সেখানে স্পিকার ওখানে বলছেন নেচারকে যে নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। তাহলে এই গেল আমাদের প্রথমের যে 3 লাইন, এবং তারপরে আমরা পরের 3 লাইন পড়ছি। দেখো, তারপরে কি বলছে দেখো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এবং এই যে রেস্ট নিচ্ছেন আমাদের ডেড সোলজার, অর্থাৎ যাকে কেন্দ্র করে এই পুরো কবিতাটা এখানে বলা হচ্ছে আর কি, এই যে রেস্ট নিচ্ছেন আর কি, সেই রেস্ট যাতে কোনো রকম ভাবে এই ইনসেক্টগুলো হাম থেকে হামিং, HUM, হাম থেকে হামিং, হাম মানে কি বলে, একটা সাউন্ড করা আর কি, যখন হয়তো ঠোঁট বন্ধ থাকে কিন্তু ভেতর থেকে এক ধরনের সাউন্ড আছে, সেটাকে হামিং বলে, মানে গুনগুন শব্দ যেটা আর কি। তাহলে দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এবং উনি স্পিকার হামিং ইনসেক্টদেরকে এখানে বলছেন যে তোমরা, ও যে রেস্ট নিচ্ছে, ও যে ওখানে আরাম করছে, তোমরা ওকে কোনো রকম ভাবে বিরক্ত করো না। হি স্লিপস ইন সানলাইট, বলছে দেখো, হি স্লিপস ইন সানলাইট, সে সূর্য আলোকে শুয়ে আছে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। এবং বলছে দেখো, এবং সে কিরকম শুয়ে আছে সেটা ওখানে বর্ণনা করছেন, যে তার একটা হাত তার বুকে আছে, ব্রেস্টে আছে, এবং দেখো, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস। এবং সে খুব শান্তিপূর্ণভাবে, তার কেন শান্তিপূর্ণভাবে বলা হচ্ছে আমি পরে এক্সপ্লেন করছি, খুব শান্তিপূর্ণভাবে এখানে শুয়ে আছে। কিন্তু এই যে লাইনটা, এটা হয়তো তোমাদেরকে একটু চমকিত করবে, যে পুরো কবিতার কনটেক্সটে আমরা কোনো কোথাও দেখিনি যে এমন কোনো কথা বলছে যেই কথাটা কিন্তু কবিতাটাকে পুরো একটা আলাদা মিনিং দিচ্ছে। এবং সেই কথাটাই কিন্তু লাস্ট লাইনে বলা হচ্ছে। আমরা যদি প্রথম থেকে একটু মনে করার চেষ্টা করি, দেখবা প্রথমেই ভ্যালি ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এবং তারপরে সোলজারটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, তার কীভাবে শুয়ে আছে, কীভাবে স্ট্রেচ করে সে শুয়ে আছে, এবং তার পাগুলো কোথায়, এবং কীভাবে সে এক পিসে শুয়ে আছে, এবং তাকে হামিং ইনসেক্টদেরকে নিষেধ করা হচ্ছে যে তারা যত তাদের কোনো রকম কি বলো কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করে। কিন্তু একদম লাস্টের লাইনে দেখো, কবিতাটার যে আসল মিনিং সেটা কিন্তু লাস্টের লাইনে আছে।
In his side there are two red holes, এবং তার শরীরের এক পাশে কি আছে, দুটো রেড হোলস, দুটো ফুটো এখানে আছে। তো যাই হোক, এটা গেল আমাদের একদম লিটারাল মিনিং। আমরা লাইন বাই লাইন কবিতাটার যে আক্ষরিক যে মানটা সেটা করব। এবার আমরা যেটা করব, এখান থেকে যে ডিপ মিনিং অবশ্যই আছে সেইটা সম্পর্কে আমরা একটু এবার আলোচনা করব। দেখো, আবার দেখো, প্রথম থেকে দেখো, এই যে লাইনটা দেখছো, his feet among the flowers he sleeps, এটা দুটো মানে হতে পারে। যে প্রথম মানে যেটা তোমাদের আমি আক্ষরিক মিনিং যেটা করলাম, যে উনি একটা ভ্যালিতে শুয়ে আছেন এবং ভ্যালিটা বেশ কি বলবো, তার যে ভিউ এবং তার যে কি বলবো, তার যে সৌন্দর্যটা সেটা নিখুঁত, এবং সেখানে বুশ থেকে শুরু করে এবং গ্রিন সুসজ্জিত একটা ব্যাপার আছে, এবং সেখানে ফ্লাওয়ার আছে। তাহলে তার যে পাগুলো সেটা ফুলের মধ্যে এরকম ভাবে রাখা আছে। কিন্তু যদি আমরা একটু অন্যরকম ভাবি, সেটা হচ্ছে একটা রিলিজিয়াস কনসেপশন আমরা যে কোনো ধর্মেই থাকে, যে সেটা কি, যে দ্য কনসেপশন অফ হেল অ্যান্ড হেভেন। সেখানে হেল মানে বুঝতেই পারছো আর কি, যেটা আর কি জাহান্নাম আর কি, সব খারাপ, সমস্ত দুঃখ কষ্ট সেখানে আছে। কিন্তু আমরা যদি তার উল্টোটা ভাবি, যদি হেলের কথা ভাবি, এই হেভেনের কথা ভাবি, অর্থাৎ জান্নাতের কথা ভাবি, তাহলে দেখবো যে আমরা আমাদের যে রিলিজিয়াস স্ক্রিপচারগুলো আছে বা রিলিজিয়াস বুকস আছে, যে কোনো রিলিজিয়ন হতে পারে, যে কোথাও না কোথাও দেখবা যে সেখানকার একটা বর্ণনা আছে, এবং সেখানে কিছু কিছু জিনিস খুব কমন দেখবা, খুব ভালো জীবনযাপন, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, ফুল ফল একদম সবকিছু প্রকৃতি তার একদম সুন্দর করে, যত প্রকৃতি যত সুন্দর রকমভাবে নিজেকে উপস্থাপন করতে পারে, সেখানে নাকি তার চেয়ে সুন্দর আছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে এই যে আমাদের ডেড শোল্ডার, উনি কিন্তু মোটেও আর আমাদের এই যে কি বলবো তোমার, এই যে আর্থ, এই যে দুঃখ কষ্ট জর্জরিত এই যে পৃথিবী, সেই পৃথিবীতে কিন্তু উনি নেই, ওই মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স হি স্লিপস, তাহলে তার যে পাগুলো সেই জান্নাত বা আমরা যেটাকে হেভেন বলি, সেই হেভেনে তার জন্য যে বেড করা হয়েছে, যেটা ডেকোরেটেড উইথ ভেরিয়াস ফ্লাওয়ার্স অ্যান্ড আদার অর্নামেন্টস, তো সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। অ্যান্ড হি স্লিপস, এবং সেখানকার স্লিপ তো বুঝতেই পারছো, আনইন্টারাপ্টেড, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, একদম মনের দুঃখ, মনের মানে কি বলবো, সুখে আর কি সেখানে শুয়ে আছে। তারপরে দেখো, his smile is like an infant's, gentle without a guile. এবার যত চতুরি, যত চালাকি, যত দুই নম্বরই মানুষ তো এই দুনিয়াতেই করে, কারণ ওই দুনিয়াতে যাওয়ার পর, মানে যদি আমরা একটু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি, তাহলে ওখানে দুটো জায়গা, যাদের খারাপ তাদের জন্য খারাপ জায়গা, আর যেটা ভালো সেটা যারা ভালো তাদের জন্য ভালো জায়গা। তাহলে এখানে আমি তোমাদের প্রথমেই বললাম যে উনি কি বলবো, উনি একজন এখন মানে হেভেন ডিওলার, বুঝতেই পারছো আর কি। তাহলে এখানে দেখো, হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট, জেন্টল উইদাউট গেইল, এবং ইনফ্যান্ট মানে কি বললাম, একদম শৈশব, একদম শৈশব অবস্থা আর কি, একদম ছোটবেলা। এবং তোমরা যদি কোনো শিশুকে দেখো, একদম শৈশব আর কি, ছোটবেলায় যে হয়তো সদ্য জন্মেছে, তার 5 মাস 7 মাস বা 1 বছর 1.5 বছর বয়স, দেখবা তার যে হাসিটা, তার যে স্মাইলটা, সেটার ভেতরে কোনো রকম কোনো চালাকি থাকে না, সেটা একদম পিওর, একদম খাঁটি। তাহলে সেখানে তার যে স্মাইলটা, তাহলে আমরা এই পৃথিবীতে আমাদের যে স্মাইল, সেখানে কোথাও না কোথাও আমরা অবশ্যই স্মাইল, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি আনন্দ পেয়েই করি, আমাদের ভালো লাগে তখন করি, কিন্তু সেই স্মাইলের পেছনে কোথাও না কোথাও একটা মানে একটা হারানো ভয় থাকে বা কষ্টের একটা ব্যাপার থাকে। কিন্তু সেই যে ইটারনাল স্লিপ বা ইটারনাল লাইফ, যখন আমরা হেভেনে গিয়ে যেটা লিভ করবো আর কি, সেখানে তো কোনো রকম কোনো পিছু টান থাকে না, বা কোনো রকম কোনো কষ্ট পাওয়ার কোনো অপরচুনিটি সেখানে থাকে না। তো সেই জন্য তার যে স্মাইলটা, হি স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট জেন্টল, এবং তার যে স্মাইলটা সেটা একদম ক্ষুদে শিশু, শৈশবকালের শিশুদের মতো একদম নিষ্পাপ, এবং সেটা খুবই ইনোসেন্ট, উইদাউট গেইল, এবং সেখানে তাদের ভেতরে কোনো রকম চালাকি নেই, কোনো রকম চতুরি নেই, কোনো রকম খারাপ কিছু নেই সেই স্মাইলের ভেতরে। এবার তারপরে দেখো, আবার উনি দেখেন, এই যে দুটো লাইন আমরা একটু অন্য পার্সপেক্টিভে একটু অ্যানালিসিস করলাম,
আবার কিন্তু সে পৃথিবীতে ফিরে আসছে, মানে আমাদের যে কবিতা সেখানে ফিরে আসছেন স্পিকার। নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড। এখানে খুব সুন্দর একটা রিটোরিক্যাল ডিভাইস আছে, আমরা ক্লাসের শেষে আলোচনা করব। এবং প্রকৃতিকে বলছে দেখো একদম প্যাশনেটলি এখানে বলা হচ্ছে, দেখো নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে একটু গরম অনুভূতি দেওয়া হোক, তাকে একটু গরম ভাব দেওয়া হোক, যাতে হি মে ক্যাচ কোল্ড, যাতে সে তার ঠান্ডা না লেগে যায়। অর্থাৎ যদি তাকে এরকম ভাবেই ওপেন একটা জায়গায় এরকম ভাবে ফেলে রাখা হয় তাহলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে বা তার কোনো ডিজিজে আক্রান্ত হতে পারে। তো সেই জন্য উনি বলছেন যে তাকে, নেচারকে বলছে যে তাকে একটু কভার করা হোক, কারণ কোথাও না কোথাও আমরা তো প্রকৃতিরই সন্তান, প্রকৃতিরই দান, এবং যত নারিশমেন্ট আলটিমেটলি আমাদের গার্জিয়ান থাকলেও প্রকৃতি কিন্তু আলটিমেটলি আমাদের নারিশমেন্ট। তো সেই জন্য উনি এখানে প্রকৃতিকে একজন গার্জিয়ান হিসেবে তুলনা করছেন। তারপরে দেখো দ্য হানি ইনসেক্টস, আমি একটু আগেই বললাম এখানে হানি ইনসেক্টস মানে বললাম যে, আর আমরা তো দেখবো মশা, বিশেষ করে মশার যে শব্দটা সেটা কি অ্যানোয়িং বুঝতেই পারছো। এছাড়াও অন্যান্য অনেক ইনসেক্টসই আছে, আসলে ওদের যে উইংয়ের যে ফ্লাটারিংটা আর কি, যে সব মানে যখন উইংগুলো আর কি ওরা ঝাপটাই তখন কি হয়, অনেক ক্ষেত্রে ভালো সাউন্ডও আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক ইনসেক্টের ক্ষেত্রে দেখি যে সাউন্ডটা খুব অ্যানোয়িং হয়, খুব বিরক্তিকর হয়। তো সেই জন্য উনি স্পিকার এখানে বলছে যে হামি ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অর্থাৎ আমাদের সোলজারটা সে যে রেস্ট নিচ্ছে এখানে, সে যে আরাম করছে, তাকে তোমরা ডিস্টার্ব করো না। আর আমি তো এর আগেও বলেছি যে এই রেস্ট কিন্তু ইটারনাল রেস্ট। তারপরে দেখো হি স্লিপস ইন সানলাইট। এইবার এইটাও একটু অন্যরকম ভাবে অ্যানালাইসিস করা যেতে পারে। যেমন দেখো হি স্লিপস ইন সানলাইট, তাহলে আলটিমেটলি দেখবা যে আমরা যদি একটু বায়োলজিক্যাল বা একটু বায়োলজিক্যাল ফ্যাক্টরেও একটু আলোচনা করি, দেখবো যে আলটিমেটলি সান অর্থাৎ সূর্যের যে আলো, সেটা কিন্তু যে কোনো প্রাণের ক্ষেত্রে, সেটা উদ্ভিদই বলো বা হিউম্যানই বলো বা অন্য যে কোনো প্রাণী হতে পারে, তার এক্সিস্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট। ওয়াটার আছে, এয়ার আছে এবং অবশ্যই সানলাইট। তাহলে কোথাও না কোথায় এই সানলাইট যেটা, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই খুব খুব ভাইটাল একটা রোল প্লে করে, কারণ আমাদের যে এক্সিস্টেন্স, আমাদের যে এই পৃথিবীতে বেঁচে থাকা বা বড় হয়ে ওঠা, কোথাও না কোথাও এই সানলাইট ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হোক আমাদেরকে লাইট প্রভাবিত করে। তো সেখানে বলছে হি স্লিপস ইন সানলাইট, তাহলে কোথাও না কোথাও উনি আমাদের স্পিকার, আমাদের যে ডেড সোলজার, তাকে বলছে যে সে এখন অবশ্যই সানলাইটের ভ্যালিতে পড়ে আছে, সূর্য আছে, সানলাইট আছে, কিন্তু এই যে সানলাইট কোথাও না কোথাও তাকে একটা প্রোটেক্টর, এবং তাকে একজন, সে যার প্রোটেকশনে আছে, সে যে আর কখনোই এবার আর তার জীবনে কিছু হবে না, এর পরে আর কখনো সে মারা যাবে না, সে যে হেভেনে আছে, সেই প্রোটেকশনের কাজ কিন্তু এই সানলাইট এখানে করছে। তারপর আবার দেখো ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এবং ও শুয়ে আছে কিভাবে দেখো, যে তার একটা হাত তার বুকে আছে। আমাদের হয়তো অনেকেরই ঘুমানোর সময় এরকম হতে পারে যে আমরা হয়তো ঘুমাই, অনেক সময় বুকে হাত থাকে। তো এখানেও দেখো ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এবং তার একটা হাত তার বুকের উপর তার রাখা আছে, অ্যাট পিস, এবং খুব শান্তিতে সে ঘুমিয়ে আছে। ঠিক এই যে সুন্দর কথাগুলোর পরেই কিন্তু এই কন্ট্রাডিকশন একটা ব্যাপার চলে আসছে। দেখো এখানে দেখছো একদম পরপর বলা হচ্ছে, দেখো সে ফুলের মধ্যে শুয়ে আছে, আর ফুল মানে কি, সামথিং ভেরি গুড, সামথিং পজিটিভ, এবং যেখানে কোনো রকম খারাপ কিছু, ফুল মানে কি ভালো কিছু, এটা সিম্বল হচ্ছে ভালো কিছু সিম্বল বা পিসের সিম্বল। তো ফ্লাওয়ার্সে আছে, তারপরে ইনফ্যান্টের মতো সে, তার হাসিটা, তাকে প্রকৃতি তাকে রক্ষণাবেক্ষণ করছে, হামি ইনসেক্টদেরকে এখানে নিষেধ করা হচ্ছে তাকে ডিস্টার্ব না করতে। তারপর দেখো সানলাইটে শুয়ে আছে, একটু আগে যেটা বললাম, তাহলে এখানে সান কিন্তু সান বিহেভস অ্যাজ আ প্রোটেক্টর এখানে, তাহলে সানলাইটে এখানে শুয়ে আছে, এবং দেখো তার বুকে একটা হাত রেখে সে খুব আরামে শুয়ে আছে।
যে কষ্টের ব্যাপারটা বা যে আইরনিটা পুরো কবিতার যে সঙ্গে একটা কন্ট্রাডিকশন যে জায়গাটা পেলাম সেটা দেখো লাস্টের লাইনটা। ইন হিজ সাইড, তার শরীরের পাশে, there are two red holes, দুটো লাল ফুটো, হোল বলে আমরা সবাই জানি। তাহলে এই রেড হোলস যে কি সেটা আমরা আশা করি অনুধাবন করতে পেরেছি। এটা হচ্ছে উন্ড কজড বাই বুলেটস, অর্থাৎ গুলির ক্ষত। এবার একটা জায়গা আমি এখানে বলি তোমাদের যে এই যে টু রেড হোলস, এইটাকে অনেকে আবার স্নেক বাইটও অনেক বইয়ে অনেক অথর সেটাকে লেখেন, তোমাদের রেফারেন্স বইগুলো হয়তো দেখবা, অনেকে আবার স্নেক বাইটও বলছে এখানে, যে সাপের কামড়েও দেখবা দুটোই এরকম ফুটো হয়। কিন্তু আমার মনে হয়, আচ্ছা প্রথমেই বলি যে দেখো যে কোনো লিটারি টেক্সট বা যেটাই হোক না কেন, তার যদি অ্যানালিসিস আমরা ওয়ান পয়েন্ট অফ ভিউ থেকেই করি, সেটা অবশ্যই কি হয়, দ্যাট ইম্পোজ আ লিমিট অন ইট, সেটা একটা লিমিট দিয়ে দেয়। তো আমি সেটার এগেনস্টে নয় যে কে কীভাবে তার অ্যানালিসিস করলো, কিন্তু আমার মনে হয় বা তোমরাও যদি একটু ডিপলি ভাবে দেখবা যে পুরো কবিতাটা কিন্তু এখানে একটা অ্যান্টি ওয়ার একটা কবিতা, এবং সেখানে ওয়ারের যে হরর, ওয়ারের যে ক্রুয়েলিটি, পুরো কবিতাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে সোলজার এবং লাস্টের দিকে উনি এরকমভাবে পড়ে আছেন অচেনা একটা জায়গায়, তার বাড়ি থেকে হয়তো অনেক দূর। তাহলে সেখানে আমার মনে হয় যে গুলি লাগার ব্যাপারটাই বেশি অ্যাকসেপ্টেবল সাপের চাইতে। তবে হ্যাঁ, কেউ যদি সেটার মধ্যে এক্সপ্লেন করে, তার সে যদি ভ্যালিড রিজন শো করে, অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে এই কবিতাটার লিটারাল মিনিং এবং তার ডিপ মিনিং। তো এবার আমরা যেটা করব যে এখানে বন্ধ করুন লিখতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা কবিতাটা পড়লাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এবার এইখানে আমরা পুরো কবিতাটার যে প্রথম যে 8 লাইন অর্থাৎ অক্টেভে, সেখানে কিছু রেটরিক্যাল ডিভাইস পেয়েছিলাম, এবং এই যে সেস্টেট আর কি, শেষের যে 6 লাইন, সেখানেও দুটো আমি মোটামুটি দুটো পেলাম। এখানে আরো দুটো এখানে লিটারি ডিভাইস আছে যেগুলো খুব স্পষ্ট। একটা হচ্ছে তোমার সিমিলি, আর একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আচ্ছা, সিমিলিটা কি বলবো, it's a rhetorical device when two things are compared in a very clear way, অর্থাৎ যখন এটা একটা rhetorical device যেখানে দুটো জিনিসকে খুব স্পষ্টভাবে তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়। ঠিক এখানে দেখো, যদি তোমরা প্রথম লাইনটা দেখো, his smile is like an infant's gentle without death। তাহলে তার যে হাসি, অর্থাৎ আমাদের যে ডেড সোলজারটা, তার যে হাসিটা একদম ডিরেক্টলি তুলনা করা হচ্ছে তার সঙ্গে কোনো একটা খুদে, কোনো একদম মানে কোনো একটা ইনফ্যান্সি পিরিয়ড বিলং করছে কোনো একটা বাচ্চার যে হাসি, তার সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। অর্থাৎ সিমিলি কি বলে, ইটস আ রেটরিক্যাল ডিভাইস in which two things are compared or stated in a very clear, তো এটাকে বলে সিমিলি। এবার তারপরে দেখো অ্যাপোস্ট্রফি, আর একটা এখানে তোমাদের দেখো 2 নম্বরটা অ্যাপোস্ট্রফি, এটাও হচ্ছে একটা রেটরিক্যাল ডিভাইস। আচ্ছা, এইটা কি? আচ্ছা, এইটা হচ্ছে কি বলবো, কোন একজন ব্যক্তি হতে পারে বা কোনো ন্যাচারাল অবজেক্ট হতে পারে যাকে খুব প্যাশনেটলি অ্যাড্রেস করা হয়, বা এরকম যদি আমরা বলি তো এরকম বলা যাবে, ইটস আ রেটরিক্যাল ডিভাইস where a passionate address is made about a person who is absent, dead or an object of nature। ঠিক আছে, তাহলে যখন কোনো একটা তোমার মানে কোনো নেচার, প্রকৃতির কোনো অবজেক্ট হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে যে হয়তো অ্যাবসেন্ট আছে ওখানে বা সে মারা গিয়েছে, কিন্তু তাকে সেই কনটেক্সটে তাকে প্যাশনেটলি অ্যাড্রেস করা হয়, তার কি বলে, তার পোয়েটিক একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য। তাহলে এখানে দেখছো যে নেচার, যে
দেখছো আর কি, সেই নেচারটা কি একদম প্রকৃতি, মানে প্রকৃতি ইটসেলফ, মানে প্রকৃতির অবজেক্ট বলতে এখানে একদম প্রকৃতি নিজেই, নেচার। তাহলে সে দেখো কোথাও না কোথাও ওই কোথাও না কোথাও সেই নেচারকে আমাদের স্পিকার এখানে প্যাশনেটলি অ্যাড্রেস করছেন, তাকে অ্যাড্রেস করছেন এখানে, এবং তাকে রিকোয়েস্ট করছেন যাতে করে সে একটু হলেও সে আমাদের যে ডেড সোলজার সে শুয়ে আছে তাকে ওয়ার্মথ দেয়। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারলে দুটো রেটরিক্যাল ডিভাইস, একটা আমরা সিমিলি পেলাম আর একটা হলো অ্যাপোস্ট্রফি। আচ্ছা, অ্যাপোস্ট্রফিটাকে আমি আরেকবার বলছি। অ্যাপোস্ট্রফি হচ্ছে একটা রেটরিক্যাল ডিভাইস যেখানে স্পিকার কোনো একজন ব্যক্তিকে প্যাশনেটলি অ্যাড্রেস করেন এবং সেই ব্যক্তি হয়তো সেখানে নেই, কোনো অ্যাবসেন্ট হতে পারে, বা তিনি মারা গিয়ে থাকতে পারেন, বা কোনো অবজেক্ট অফ নেচার হতে পারে, ঠিক আছে, এবং তাকে একটা পোয়েটিক ইফেক্ট ক্রিয়েট করার জন্য, একটা পোয়েটিক মানে কি বলবো, একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তাকে এরকমভাবে অ্যাড্রেস করা হয়, পার্সোনালি অ্যাড্রেস করা হয়। তাহলে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এবার তোমাদের মনে হতেই পারে যে নেচার কি ফিম ওয়ান হিমে ক্যাচ করে, তাহলে প্রকৃতিকে কোথাও না কোথাও রিকোয়েস্ট করা হচ্ছে। এবং একটা কথা বলে রাখি যে পার্সনিফিকেশনের যে ব্যাপারটা এখানে তোমরা হয়তো ফিল করতেই পারো কোথাও না কোথাও, কিন্তু অ্যাড্রেস যখন যেটা অ্যাপোস্ট্রফি হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফির মধ্যে কিন্তু পার্সনিফিকেশনের কোয়ালিটি নিহিত থাকে। অর্থাৎ আমরা যখন কাউকে অ্যাড্রেস করছি তাহলে কোথাও না কোথাও আমরা আনকনসিয়াসলি বা কনসিয়াসলি তার ভেতর হিউম্যান কোয়ালিটিস আমরা ইম্পোজ করে আনি। তো সুতরাং অ্যাড্রেসের এই অ্যাপোস্ট্রফির ভেতরেই কিন্তু পার্সনিফিকেশনের যে ফিচার সেটা কিন্তু আছে। তো যাই হোক, এই আপাতত আমরা এখানে দুটো রেটরিক্যাল ডিভাইস পেলাম। তোমরা এই দুটো রেটরিক্যাল ডিভাইস একটু রেডি করে নিবে। এবার এখান থেকে পসিবল কোশ্চেন কি কি হতে পারে দেখো। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে কবিতাটার যে ডমিনেন্ট থিম আর কি, সেন্ট্রাল আইডিয়া, ঠিক আছে। প্রথমেই যে সেন্ট্রাল আইডিয়াটা করব, আর 2 নম্বরে করব এই টাইটেলটা, 2 নম্বরে করব টাইটেলটা, আর 3 নম্বরে যেটা করব যে 3 নম্বরে হাউ ডাজ দ্য স্পিকার অথবা হাউ ডাজ দ্য পোয়েট কি বলবো স্কেচ দ্য ব্রুটালিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম, অর্থাৎ কিভাবে কবি বা স্পিকার তিনি এই কবিতার থ্রু দিয়ে যুদ্ধের যে নির্মমতা, যুদ্ধের যে ট্র্যাজেডি, সেটা কিভাবে তিনি কতটা তিনি ফুটিয়ে তুলেছেন, সেইটা একটা বড় কোশ্চেন হতেই পারে। তাহলে এখানে গেল 3টি। আর একটা যেটা করতে পারো তোমরা সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি তোমরা এই 3টে করলে আশা করি এখান থেকে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো ঠিক আছে, আমাদের যতদিন স্কুল খুলছে আমরা চেষ্টা করছি তোমাদেরকে এইভাবে হেল্প করার। ঠিক আছে, থ্যাংক ইউ।